ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওনারা অ্যাকচুয়ালি এটা কি সরকারি পদ, এটাতে পদে থেকে ওনারা নির্বাচন করতে পারেন কিনা। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি অনেক, যেমন অ্যাটর্নি জেনারেলকে দেখা যাচ্ছে যে উনি গণসংযোগ করছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেলদেরকে অনেকদেরকে দেখতে পাচ্ছি আমরা তারা নির্বাচনে দাঁড়িয়েছেন বা নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন। তো এটা আইনগত জায়গাটা আমার অত স্পষ্ট জানা নেই, তবে আমি মনে করি এটাকে মানুষ ভালো চোখে দেখবে না। কারণ আপনি যখনই সরকারি কোনো পদে থেকে আপনি প্রচারণা চালাবেন, যেমন ধরেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি এখন তিনি তার নির্বাচনী আসন কেন্দ্রিক কিছু বরাদ্দ দেন, কিছু যোগাযোগ করেন, এটা হয়তো আইনে উনি বেঁচে যেতে পারেন বা আইন হয়তো ওনাকে একটা, উনি বলবেন যে আইনে বাধা নেই, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এটা ভালো চোখে দেখবে না। এবং ওনার প্রতিদ্বন্দ্বী যারা আছেন তারা নিশ্চয়ই এটাকে ক্যাশ করবেন এবং ইলেকশনে ওনার বিরুদ্ধে যখন তার প্রতিদ্বন্দ্বীরা প্রচারণা চালাবেন তখন কিন্তু এই প্রশ্নগুলো উঠবে। দ্বিতীয়ত হচ্ছে ভবিষ্যতে কিন্তু এগুলোর আইনগত চ্যালেঞ্জের মুখে পড়বেন, যে এই বরাদ্দ দেওয়াটা কতটুকু বৈধ বা বৈধ না, বা উনি এমন কোনো তৎপরতা চালিয়েছেন কিনা যে তৎপরতা উনি সরকারের থেকে চালাতে পারেন না। এগুলো আজকে না হোক কালকে, কারণ আমি দেখেছি যে আমাদের তরুণদের মধ্যে না অভ্যাস আছে ভিডিও করে রাখার, নানা ধরনের কথা রেকর্ড করে রাখার, এগুলো কোনো না কোনো সময় একসময় দেখবেন যে এগুলো আপনার বাইরে আসবে, বাইরে আসলে তখন কিন্তু এটা বিতর্ক তৈরি করবে এবং আমি মনে করি ইমেজের জন্য খুবই ক্ষতি হবে। জি, হারুনুর রশিদ আছেন আমাদের সঙ্গে সংযুক্ত। হারুনুর রশিদ, প্রথম যে প্রশ্নটা আপনাকে করতে চাই সেটা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেমন আছেন এখন? তার শরীরের অবস্থা কম বেশি আমরা সবাই জানি। আগামীকাল আপনাদের দলের পক্ষ থেকে তার জন্য দোয়ারও আয়োজন করা হয়েছে। সবশেষ আপডেটটা যদি একটু বলতেন। আজকে অনেকদিন পর যমুনা টেলিভিশনে এগুলোর অনুষ্ঠানে সংযুক্ত হয়েছি। আজকে অন্যান্য অতিথিবৃন্দকে জানাতে শুভেচ্ছা। আমি কিন্তু চাঁপাইনবাবগঞ্জ সংযুক্ত হয়েছি এবং নির্বাচনের মাঠ থেকে সংযুক্ত হয়েছি। আজকে আমাদের মাননীয় পার্টি চেয়ারপারসন সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি বেশ অসুস্থ এবং উনি এবিপি পর্যবেক্ষণে রয়েছে এবং আগামীকাল সারা দেশে বিভিন্ন জুমা মসজিদে আপনার জন্য শারীরিক সুস্থতার জন্য দোয়া আয়োজন করা হয়েছে এবং দলের পক্ষ থেকেও আমরা বিভিন্ন ভাবে তার জন্য বিভিন্ন জায়গায় দোয়া মাহফিলের ব্যবস্থা গ্রহণ করেছি। এর মধ্যে দীর্ঘদিন থেকেই অসুস্থ রয়েছেন এবং আমরা সকলে জানি যে বিগত সরকারের আমলে উনি চিকিৎসা সুবিধা থেকেও বঞ্চিত হয়েছিলেন এবং চিকিৎসা সুবিধা থেকে শুধু বঞ্চিতই হননি, উনি বিভিন্ন ভাবে আবেদন নিবেদন করার পর ওনাকে দেশের বাইরে প্রপার চিকিৎসার জন্য সুযোগটুকু দেওয়া হয়নি। উনি এই 5 মাসের বর্তমান পরিবর্তনের পর তিনি বাইরে চিকিৎসার সুযোগ পেয়েছেন এবং সুস্থ ছিলেন এবং বার্ধক্যজনিত কারণে, স্বাভাবিক কারণে উনি কিছু অসুখ বিসুখের মধ্যে রয়েছেন। আমরা ওনার সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি এবং আশা করি। জি, হারুনুর রশিদ, আপনি নিশ্চয়ই শুনেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকে বলেছেন যে তারা দুজন ছাড়া, মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম ছাড়াও অন্য কোনো উপদেষ্টারাও পদত্যাগ করে নির্বাচনে প্রার্থী হতে পারেন। সেক্ষেত্রে আপনাদের দলের সঙ্গে অন্য কোনো উপদেষ্টা, এই দুজন বাদে অন্য কোনো উপদেষ্টা যোগাযোগ করেছে কিনা, বা তাদের যে পারফরমেন্স, এই সরকারের যে পারফরমেন্স, তাদের মন্ত্রণালয়ের যে পারফরমেন্স, আপনারা কি তাদেরকে আসলে আপনাদের দল থেকে নির্বাচন করতে চাইলে তাদেরকে নিজেদের দলে ভেরাবেন কিনা? আমি প্রথমেই বলবো যে দলে তাদেরকে নমিনেশন দিবে কি দিবে না এটা আমি বলতে পারবো না, তবে এতে নৈতিকতার দিক থেকে আমি মনে করি না যে এটি উচিত হবে, সঠিক হবে। তার কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা অত্যন্ত দেশের সংকটময় সময় দায়িত্ব নিয়েছে এবং আমরা গোটা জাতিগত 15 বছর যাবত একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্যই দাবি জানিয়ে আসছিলাম এবং একটা রক্তপাতের মধ্য দিয়ে যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনের মধ্য দিয়ে যারা অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে, আমার ব্যক্তিগত অভিমত যে কোনো অবস্থাতেই উচিত হবে না বর্তমান উপদেষ্টা পরিষদের যারা দায়িত্বে আছেন, এই সামনে অল্প কিছুদিনের মধ্যেই তফসিল ঘোষণা হতে যাচ্ছে, উপদেষ্টা পরিষদ থেকে অব্যাহতি নিয়ে যে কোনো দল থেকে, বিএনপি শুধু নয়, যে কোনো দল থেকে নির্বাচনে অংশগ্রহণ করা, এটা নৈতিকতার দিক থেকে আমি মনে করি এটা উচিত হবে না। এতে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হবে এবং যারা দায়িত্বকালীন সময়ে যেসব দায়িত্ব পালন করেছে তারাও তাদের দায়িত্বকালীন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে তারা বিভিন্ন প্রশ্নের মুখে পড়বেন। আমি এই জন্য মনে করি যে আজকে আসিফ মাহমুদ যে কথাটা বলেছে আমি এটা নিন্দা জানাচ্ছি, এটা অনুচিত, এটা অনৈতিক এবং এটা উচিত হবে না বলে মনে করি। হারুনুর রশিদ, আপনি বলছিলেন যে আপনি নির্বাচনের মাঠ থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। নির্বাচনের মাঠ আসলে বিএনপির জন্য কেমন? কেন বলছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর আলোচিত বিএনপি নেতা লিয়াকত আলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি। তো তিনি আজকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও
বার্তায় বলেছেন, আমি 41 বছর ধরে বিএনপির রাজনীতি করেছি, এর সময় বাঁশখালীর পাশে থাকার চেষ্টা করেছি, নেতাদের ড্রয়িং রুমে হাজিরা দিতাম না বলে ড্রয়িং রুম পলিটিক্সে বারবার পরাজিত হয়েছি। 3 নভেম্বর বাঁশখালী আসনে বিএনপির প্রার্থী হিসেবে মিশকাতুল ইসলাম চৌধুরীর নাম ঘোষণা করেছে বিএনপি। সো তিনি লিয়াকত সাহেব আসলে কি বলবো, বিদ্রোহী প্রার্থীর মতন করেই দাঁড়াচ্ছেন। পটুয়াখালী 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, জেলা বিএনপি 100 কোটি টাকার বাজেট করেছে তাকে হারাতে। এছাড়া গণমাধ্যমের খবর আছে 20টি আসনে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহীরা তৎপর, খবর আছে 60 আসনে প্রার্থী পরিবর্তনের দাবি আছে। আচ্ছা, বিএনপির অবস্থা দেখে একটা জিনিস মনে হচ্ছে হারুন সাহেব, যে বিএনপির প্রতিদ্বন্দ্বীরা অন্তর্কোন্দলে একে অপরের জন্য বাঁশে তেল মাখিয়ে রাখবে, যেন বানরের বাঁশের অঙ্কের মতো 1 হাত এগুলে 3 হাত যেন আসলে পিছিয়ে যায়। বাঁশ এত পিচ্ছিল হলে বাঁশের চূড়ায় কেমন করে উঠবে বিএনপি? যেভাবে উপস্থাপন করছে, বিষয়টা হচ্ছে বিএনপি একটা বৃহত্তম রাজনৈতিক দল এবং বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশার সংখ্যা অনেক বেশি। তো এবারে একটু নির্বাচন হচ্ছে অন্যান্য সময় সাধারণত নির্বাচনে তফসিল ঘোষণা যখন হয় তখন মনোনয়ন প্রত্যাশীদের জন্য দল থেকে ফর্ম বিতরণ করা হয় এবং যারা ফর্ম পূরণ করার পরে তাদের মধ্যে থেকে একজনকে মনোনয়ন দেওয়া হয় এবং সেক্ষেত্রে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু এবার একটা ব্যতিক্রম যে এবার আগে আমাদের নির্বাচনে মনোনয়ন আপনার প্রার্থীদের দিয়ে দেওয়া হয়েছে এবং অনেকেই মাঠে মনোনয়ন প্রত্যাশী ছিল। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তাদেরকে নিয়েও বসে বলেছে দল থেকে একজনকে মনোনয়ন দেওয়া হবে। আমি শুধু এইটুকু বলি আপনাকে যে ধানের শীষ হচ্ছে অত্যন্ত একটি জনপ্রিয় প্রতীক এবং এখানে পার্টির সিদ্ধান্তই চূড়ান্ত। সুতরাং পার্টির সিদ্ধান্তকে আপনার যারা আমি বলবো যে পার্টির সিদ্ধান্তকে অমান্য করে যারা স্বতন্ত্র প্রার্থী হতে যাবে তাদের অধিকার আছে, হতে পারে, পার্টি থেকে বহিষ্কার হবে। নির্বাচনে বুঝতে পারবেন যে বাংলাদেশে গত 2-3 দশকে পার্লামেন্টে কেউ স্বতন্ত্র প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারে নাই। সুতরাং এখানে আজকে বিএনপির কোন সংগঠন নাই, বিএনপি বড় একটা গণতান্ত্রিক দল হিসাবে যারা নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী নির্বাচনের জন্য আবেদন করছে, নিবেদন করছে, প্রার্থী পরিবর্তনের জন্য দাবি জানাচ্ছে, এই বিষয়গুলো আমাদের দৃষ্টিতে আছে। আমি মনে করি যে আগামী জাতীয় নির্বাচনে পার্টি যে চূড়ান্ত প্রার্থী সমস্ত সিদ্ধান্ত চূড়ান্ত করবেন সেটাই চূড়ান্ত এবং এর বাইরে যারা পার্টির সিদ্ধান্ত লঙ্ঘন করে নির্বাচন করতে যাবে তাদের বিরুদ্ধে দল শৃঙ্খলা ভঙ্গের জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এবং বর্তমান বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অত্যন্ত আকাঙ্ক্ষিত অবস্থায় রয়েছে। সুতরাং এটা সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার প্রধান দায়িত্ব হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। নির্বাচনকে কোন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী হোক, কোন দলের প্রার্থী হোক, নির্বাচনের পরিবেশকে যেন কোনো বিঘ্নিত করতে না পারে এই দায়িত্বটি পালন করতে হবে অন্তর্বর্তী সরকার এবং প্রশাসন। এবং আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা আছি, আমরা এই ব্যাপারে প্রশাসনের সহায়তা দিই। সুতরাং নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত 30-3 দশকে পার্লামেন্টে কেউ নির্বাচিত হয়েছে এবং আমাদের জানান। জি 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 জি, উত্তর মোটামুটি পেয়ে গেছে। অ্যাডভোকেট সাইফুর রহমান, খবরদার, আমি শাহজাহান চৌধুরী। আমাকে যারা চিনে না তারা এখনো মাটির নিচে বসবাস করে। আমার জন্য আল্লাহ আছে, আল্লাহর মেহেরবানি, সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন, আপনারা দোয়া করবেন। শাহজাহান চৌধুরী আসলে বারবার খবরের শিরোনাম হচ্ছেন। একটু বুঝতে চাই, মানে সূর্য কেমন করে দাঁড়িয়ে থাকবে সেই ধর্মীয় এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা কি জামাত ইসলামের কাছে আছে কিনা? প্রার্থী হিসেবে তারা নির্বাচন কাছে প্রশ্ন। অ্যাডভোকেট সাইফুর রহমান, যখন কথা বলছিলেন তখন হারুন ভাইয়ের বক্তব্যটা আমার কাছে আসছে। জি জি জি, আমি আবার প্রশ্ন করছি। প্রশ্নটা ছিল আপনাদের নেতা, কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরীকে নিয়ে। তিনি আবারও খবরের শিরোনাম, তিনি বলেছেন খবরদার, আমি শাহজাহান চৌধুরী, আমাকে যারা চিনে না তারা এখনো মাটির নিচে বসবাস করে। আমার জন্য আল্লাহ আছে, আল্লাহর মেহেরবানি, সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন, আপনারা দোয়া করবেন। মানে সূর্য কেমন করে দাঁড়িয়ে থাকবে সেই ধর্মীয় এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি একটু বুঝিয়ে বলতেন। ধন্যবাদ আপনাকে। এটার পরিপূর্ণ ব্যাখ্যাটা শাহজাহান চৌধুরী সাহেব নিজেই দিতে পারেন। উনি তার কনফিডেন্স লেভেল থেকে কথাগুলো বলেছেন। যদি এরকম কোনো মুজিজা ওনার কাছে থেকেই থাকেন তিনি সেই বিষয়ে পরিষ্কার করবেন। আসলে এগুলো একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়, কারণ জনগণের বেশি ভালোবাসা, যুবকদের বেশি সমর্থন
এবং বারবার নির্বাচিত হওয়ার কারণে ওনার কনফিডেন্স লেভেলটা হয়তোবা বেড়ে গেছেন, এবং আমি আশা করছি এ বিষয়ে উনি চূড়ান্ত ব্যাখ্যাটা দিবেন। এ বিষয়ে আমি অন্যভাবে এটার কোনো ব্যাখ্যা দিতে পারবো না। অ্যাডভোকেট সাইফুর রহমান, আমাদের বাউলরাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট ভাবে অনেক কিছু বলেন। আমি 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 শুধু একটু বিষয়টা আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। বাউল আবুল সরকারের মুক্তির দাবি ও দেশ জুড়ে মাজার দরগা ভাঙচুরের প্রতিবাদে খুলনায় গণতান্ত্রিক ছাত্র জোটের মানববন্ধনে হামলা ও মারধর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বেলা 3:30টার দিকে গণতান্ত্রিক ছাত্র জোট মানববন্ধনের ঘোষণা দেয়। একই সময়ে ও একই স্থানে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ছাত্র জনতার ব্যানারে পাল্টা বিক্ষোভের ঘোষণা দেয়া আরেক দল উপস্থিত হয়। ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সম্পাদক সজীব খান বলেন, পুলিশ উপস্থিত থাকলেও 5টার দিকে আমাদের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। ছাত্র জনতার নামে যারা এসেছিল তারা আপ বাংলাদেশ ও শিবিরের কর্মী বলে তারা অভিযোগ করেছেন। বাউল আবুল সরকারের মুক্তির দাবি করলে শিবিরের আসলে আপত্তির জায়গাটা কোথায়? দেখুন, এই স্পর্শকাতর বিষয়ে এখন পরিকল্পিতভাবে কিছু লোককে আমাদের নির্বাচনী পরিবেশ ভাইলেট করার জন্য রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। এবং বাবুল সরকার যে কথাগুলো বলেছেন, তিনি সূরা নাসকে এই আল্লাহ নাচতে নাচতে বলেছেন, এবং তিনি আরো কতগুলো কথা আপত্তিকর এমন ভাবে বলেছেন, আসলে এটা একটু শাস্তিযোগ্য অপরাধ। এবং বাংলাদেশের গণতান্ত্রিক যে পরিবেশ, নির্বাচনের যে পরিবেশ, সেটাকে কিন্তু নষ্ট করার একটি প্রক্রিয়া। কিন্তু যারা এখানে হামলা হয়েছে বা নির্যাতন চালিয়েছে, প্রত্যেকের বক্তব্য রাখার অধিকার আছে, কিন্তু আমাদের দেশে তো সেই সংস্কৃতি চালু হয়নি। কারণ আপনি যদি 5ই আগস্টের আগে যান, তাহলে আপনি কি একটা ব্যানার নিয়েও কি রাস্তায় কোথাও দাঁড়িয়ে থাকতে পারতেন? সেখানে তো ব্যাপকভাবে নির্যাতন করেছে, একটা লোক ধর্মার অবমাননা করেছে, পুরো আল্লাহর সাথে শিরকি কথাবার্তা সে পরিষ্কার ভাবে বলেছেন। এবং এই অবস্থায় যদি তাকে আরো কিছু লোক সমর্থন করতে যায়, আমি তো মনে করি পুলিশ প্রশাসন ওদেরকে এখান থেকে আগেই, কারণ ওরা একই অপরাধী, যারা আল্লাহকে অপমান করে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, ওই লোকটার মুক্তি দাবি করার জন্য তারা যাওয়ার মানেই হলো একই অপরাধে তারা অপরাধী। সুতরাং তাদেরকে পুলিশে আগে গ্রেফতার করা দরকার ছিল, তাহলে আর ছাত্র জনতা হামলা হতো না। তারপর আমি বলছি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করে, সাবজেক্ট ম্যাটারটা অ্যাড্রেস করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকে না। তো আমি যে কোনো প্রক্রিয়ায়, যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে হামলা করা এগুলোর বিরোধী। তারপরে আমি বলছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে আরো সচেতন হতে হবে, কারণ একই সাবজেক্ট ম্যাটার নিয়ে রাজপথ উত্তপ্ত করা হচ্ছে, পরিকল্পিতভাবে নির্বাচনের পরিবেশ নষ্ট করা হচ্ছে, এবং খুব টাচি ম্যাটার এই বাউল সরকারকে রাজপথে নামিয়ে দেওয়া হয়েছে। তো আমি আশা করছি আমাদের সরকার এবং বিশেষ করে পুলিশ প্রশাসন আরো সচেতন হবেন, এবং আইনকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে, এবং প্রত্যেকে তার মত প্রকাশ করার অধিকার আছে। আমাদের সাংবিধানিক এই অধিকারের প্রতি সকলেরই শ্রদ্ধা জানানো উচিত। জি, সারোয়ার তুষার আমাদের মাঝে এসে পৌঁছেছেন বা উপস্থিত হয়েছেন। সারোয়ার তুষার, আপনি 17 মিনিট দেরি করে অনুষ্ঠানে এসেছেন। আপনারা তরুণদের দল, সামনে আপনাদের অনেক পথ। যে অনুষ্ঠানটি রাত 9টায় সরাসরি হওয়ার কথা, সেখানে আসলে 17 মিনিট দেরি করে আসাটা এক ধরনের অপরাধ আমার কাছে মনে হয়। বাকিটা আপনার বিচারের উপর ছেড়ে দিলাম। বিএনপি ও জামাতি ইসলাম কেন্দ্রিক জোটের বাইরে তৃতীয় জোট গঠনের চেষ্টা ছিল। গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে এই চেষ্টা ভেস্তে গেছে। জোট গঠন প্রক্রিয়া ভেস্তে গেল কেন? আপনাকে ধন্যবাদ। প্রথমত আমি একটু দুঃখ প্রকাশ করি, কারণ 9টার প্রোগ্রাম, আমি একটু ঢাকার বাইরে ছিলাম এবং অস্বাভাবিক জ্যামের মধ্যে পড়েছি, যেটা 6টায় রওনা দিয়ে আমি 9:30টায় পৌঁছাতে পারলাম মোটামুটি। যাই হোক, এটা অনেক আনফর্চুনেট। এরপরে হচ্ছে যে এটা আপনি বললেন যে ভেস্তে গেছে, আমি সেটা বলবো না, কারণ আমরা এর আগেও জোট গঠনের, নানা ধরনের জোট গঠনের, এই যে আমরা সবসময় বলেছি যে 2 বড় দলের বাইরে আমরা একটা তৃতীয় বলয় করতে চাই, যারা মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তি, তাদেরকে নিয়ে। এই চেষ্টা আপনি দেখেছেন এর আগে আমরা গণ অধিকার পরিষদের সাথে আমাদের একটা আলোচনা চলছিল, সেটা একটা পর্যায়ে এসে থেমে গেছে। এখন আবার আমরা আরেকটা ফরম্যাটে কিন্তু আলোচনা চালাচ্ছি, সেটা এবি পার্টির মধ্যে যুক্ত আছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ গণ অধিকার পরিষদকে এই আলোচনায় যুক্ত করা হচ্ছে, জেএসডিও আছে। এখন এটা ঠিক ভেস্তে গেছে সেরকম বলবো না, তবে আমাদের যে নির্বাহী কমিটির যে মিটিং, সেখানে কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে যে এই জিনিসগুলো করলে আমাদের আসলে কি, আমরা এর গেইনটা কি। তার মধ্যে আপ বাংলাদেশ নিয়ে কিছু কথাবার্তা এসেছে, যে আপ বাংলাদেশ তো রাজনৈতিক দল না।
তো আমরা তো একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক জোট করতে চাচ্ছি। সেক্ষেত্রে এইটাতে আমাদের মানে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো কী হবে এগুলো নিয়ে এক ধরনের কথা এসেছে, কিন্তু সবাই 40 জন উপস্থিত ছিল, 37 জনই এই ধরনের জোট গঠনের ব্যাপারে এবং মিত্র শক্তি থেকে এক জায়গায় আনার ব্যাপারে কিন্তু একমত হয়েছে। ফলে এটা ভেস্তে গেছে আমি এরকম বলবো না, আমি যতটুকু শেষ পর্যন্ত জানি এটা গত রাত গভীর রাত পর্যন্ত আলোচনা হয়েছে। আজকে এটার আত্মপ্রকাশ করার এক ধরনের অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছিল, কিন্তু এটা যে আরও 2-3 দিন পরে করা যাবে না বা এক সপ্তাহের মধ্যে করা যাবে না। আমি আজকেও দেখলাম যে আমাদের নেতৃবৃন্দ কিংবা এবি পার্টির তরফ থেকে বলা হয়েছে এটা এমনকি তফসিলে আগ পর্যন্ত কিন্তু এটা সম্ভাবনা আছে। কিন্তু একটি গণমাধ্যম বলছে গত রাতে আপনাদের বৈঠকের পর আজকে আত্মপ্রকাশটা ভেস্তে গেছে এই কারণে যে আপনারা সিদ্ধান্ত নিতে পারেননি তৃতীয় জোট গঠনের ব্যাপারে। দলের নির্বাহী কাউন্সিলের বৈঠকে অনেক সদস্য জোটে যাওয়ার বিরোধিতা করেন। নির্বাহী কাউন্সিলের যেসব সদস্য নতুন জোটে যাওয়ার বিরোধিতা করেন তারা প্রায় সবাই সরকারে থাকা 2 উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের অনুসারী। এনসিপি বিএনপির নেতৃত্বাধীন জোটে যাবে না, তৃতীয় জোটে যাবে, তা নিয়ে কিছুদিন থেকে দলের মধ্যে নানামুখী দ্বন্দ্ব চলছে। এমন খবর ছড়িয়ে পড়ে আসিফ মাহমুদ ও মাহফুজ আলম বিএনপির জোট থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তাহলে বিএনপি ও জামাতে ইসলামের বাইরে তৃতীয় জোট গঠনের বিষয়টি কি আটকে দিল এই 2 উপদেষ্টা? গণমাধ্যমের এই খবর কি সত্যি? না, এটা একেবারে ভিত্তিহীন। এবং আমরা দেখেছি যে আমাদের নির্বাহী কমিটির মিটিং হলেই কিছু পত্রিকা সবসময় একটু মানে সত্য মিথ্যা মিশিয়ে এক ধরনের নিউজ করার চেষ্টা করে এবং যার মধ্যে মানে সত্যের কিছুটা আভাস থাকে, কিন্তু তার মধ্যে আবার এত বেশি ডিস্টর্টেড তথ্য তারা দেয় যে পুরো নিউজটাকে আসলে প্রশ্নবিদ্ধ করে। এই যে 2 উপদেষ্টার অনুসারী, এটার বলতে আসলে কি বোঝানো হচ্ছে আমরা ঠিক পরিষ্কার না। এখানে আমাদের যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তাদের সবাইকে আমরা অত্যন্ত রেসপেক্ট করি, তার মধ্যে যারা আমাদের দলে নাই তারা তো আমাদের দলে নাই, তাদের আবার অনুসারীর ব্যাপারটা বুঝলাম। যেমন আমি ধরুন এই 2 উপদেষ্টাকে পছন্দ করি, ব্যক্তিগতভাবে রেসপেক্ট করি এবং আমার তাদের প্রতি এক ধরনের দুর্বলতা আছে, কিন্তু আমি কি তাদের অনুসারী বা এরকম বলা যাবে? আমরা আমাদের দলের মধ্য থেকে সিদ্ধান্ত নিয়েছি এবং এই 2 উপদেষ্টাদের কোনো বিষয় না। যেমন ধরেন 40 জনের মধ্যে 37 জন যদি একটা মতে থাকে তাহলে কি বলবো যে আমরা আমাদের আহ্বায়কের পক্ষে 3 জন আর বাকি 37 জন হচ্ছে ওই 2 উপদেষ্টার পক্ষে? এটা কিন্তু হয় না। ফলে ওই নিউজটা ভিত্তিহীন। এখানে ওই 2 উপদেষ্টার প্রভাব তো আছে আপনাদের দলে। প্রভাব আছে না, প্রভাব মানে কি আমাদের সাথে তাদের যোগাযোগ আছে এবং আমরা তাদেরকে চিনি, হ্যাঁ, এবং এটা তো দোষের কিছু না। এটা অন্যান্য দলের সাথে অন্যান্য অনেক উপদেষ্টার অনেক ধরনের যোগাযোগ আছে, কিন্তু আমাদের সাথে তাদের যে যোগাযোগ, ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ, এটাকে এমনভাবে ফ্রেমিং করা হয় যেন তারাই আমাদের দলের নীতি নির্ধারণ করেন, যেটা একেবারেই সত্য না। আমরা যদি সেটা সত্যই হতো তাহলে তো এই যে নির্বাহী কমিটির ডাক দেওয়ার প্রয়োজনও পড়তো না এবং সেখানে আসলে আলোচনা করারও দরকার পড়তো না। এখানে আমরা আলোচনা করেই কিন্তু সিদ্ধান্ত নিচ্ছি এবং ব্যাপারটা এরকম না যে নির্বাহী কমিটির আলোচনায় আসলে জোটের বিরোধী, জোট না করার পক্ষে কথা এসছে, বরং আমরা কিন্তু যখন নির্বাহী কমিটি বা সাধারণ সভায় আলোচনা করেছি বিএনপি জামায়াতের জোটে যাওয়ার ব্যাপারেই কিন্তু বেশিরভাগের দ্বিমত এবং তারা সবসময় চেয়েছে যে আমরা একটা আলাদা জায়গায় থাকি এবং অন্যান্যদের আরও যারা আছে আমাদের সাথে মিত্র শক্তি তাদেরকে একসাথে নিয়ে থাকি। ফলে সবাই এটার পক্ষে পজিটিভ, কিন্তু এটার উদ্দেশ্য কি হবে? সামনে 2 মাস নির্বাচন আছে, যেমন একটা কথা খুব এসেছে যে আমাদের তো এখন নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সময়। তাহলে এইটা কি নির্বাচনী জোট হবে নাকি রাজনৈতিক জোট হবে, নাকি এই জোটটা ইলেকশনের পরেও কন্টিনিউ করবে, কি ফরম্যাটে, নাকি এটা শুধুই একটা কৌশলগত জোট? এগুলো সবাই বুঝতে চেয়েছে, সেটা নিয়ে আলোচনাটা কন্টিনিউ আছে, এটা ভেস্তে গেছে এরকম বলা যাবে না। আমি আরেক স্টেক হোল্ডার মুজিবুর রহমান মঞ্জুর কাছ থেকেই একটু যাচাই করে নেই। জাতীয় নাগরিক পার্টি, এনসিপির সঙ্গে আমার বাংলাদেশ পার্টি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দলের একটা নির্বাচনী জোট বা রাজনৈতিক জোট যেটাই হোক, মানে আজকে আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল আমরা যতদূর জানি, শেষ পর্যন্ত কেন হলো না? আজকে তুষার যে কথাগুলো বলেছে একদম পারফেক্টলি আমি মনে করি। আমি তো ভাবলাম যে ওর কাছে ইনফরমেশন গ্যাপ থাকতে পারে, কারণ সে তো ছিল না মিটিংয়ে। আমি দেখলাম যে সে ক্লিয়ারলি বলেছে। এখানে দেখেন, এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এই 3টা দলের মধ্যে কোনো, আমি মনে করি যে জোট গঠন নিয়ে কোনো সুবিধা ছিল না। গণ অধিকার পরিষদের ভেতরে এই আলোচনাটা নিয়ে একটা লম্বা আলোচনা হয়েছে। সেখানে আমাদের ধারণাটা ছিল যে এটা একটা রাজনৈতিক জোট হবে এবং রাজনৈতিক জোট ইলেকট্রাল জোটেও রূপান্তরিত হতে পারে, বা ইলেকট্রাল জোটটা হচ্ছে সাময়িক আর পলিটিক্যাল মানে অ্যালায়েন্সটা হচ্ছে লং টার্ম। এবং লং টার্মের ভিত্তিটা হচ্ছে আমরা জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার এবং সনদে যে জিনিসগুলো এসেছে এগুলোকে আমরা মনে করছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ফলে এটাই হবে আমাদের ঐক্যের ভিত্তি, এভাবেই আমাদের মধ্যে আলোচনা হয়েছে। তো সেখানে কিন্তু যেমন ধরেন এই 3টা দলের মধ্যে কিন্তু এক ধরনের আলোচনা হয়েছে। গণ অধিকার পরিষদ সেখানে যুক্ত হয়েছে সেই আলোচনায়। সেখানে অনেক কিছু গণ অধিকার পরিষদের কাছে